একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, নেই জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী, সৃজনশীল, একুশে পদক দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। গুম হওয়া ব্যক্তির রোজারত স্ত্রীকে ধর্ষণ, সাবেক এএসপি আলেপের বিরুদ্ধে মিলেছে অভিযোগের প্রমাণ। 17 বছর পর চাকরি পাচ্ছেন বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা, বিতর্কিত নির্বাচনের জন্য 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে: সংযোগ আছে, বিদ্যুতের ব্যবহার নেই, মিটারের তেলেসমাতিতে হাজার হাজার টাকা বিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের স্মরণে স্মৃতির মিনার সাজিয়ে তুলতে চলছে শেষ মুহূর্তের কাজ। এদিকে শহীদ মিনার পরিদর্শন করতে গিয়ে ডিএমপি কমিশনার জানান, দিবসটি কেন্দ্র করে কোনো ধরনের জঙ্গি হামলার আশঙ্কা নেই, থাকছে 4 স্তরের নিরাপত্তা। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। 21শে ফেব্রুয়ারির বাকি মাত্র একদিন, বৃহস্পতিবার রাত থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামবে কেন্দ্রীয় শহীদ মিনারে। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন করা সহ সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তা নিশ্চিতের কাজ এখন শেষ পর্যায়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থীরা মিনার প্রাঙ্গণে আলপনা এঁকে রঙের তুলিতে সাজিয়ে তুলেছেন, দেয়ালে দেয়ালে ফুটিয়ে তুলেছেন বর্ণমালা। শহীদ মিনার পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানান। দাহ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে, তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে। যে সমস্ত শীর্ষ সন্ত্রাসী জামিনে আছে তাদের এরিয়া অফ ক্রাইম বা এরিয়া অফ অপারেশন এক জিনিস, আর শহীদ মিনারের পুষ্পমাল্য অর্পণ ভিন্ন জিনিস। এখানে তো তাদের কোনো ইন্টারেস্ট নেই। তারা যারা বাইরে আছে আমরা জানি, তাদেরকেও আমরা চেস করতেছি, তারা কন্ট্রাসার ভিতরেই আছে। একেবারে যে তারা ফ্রি অপারেশন বা ফ্রি কিছু করতে পারছে এমনটি নয়। বিচ্ছিন্ন 1-2টি মেনলি মোবাইল ছিনতাই ব্যতীত নগরীতে বড় ধরনের কোনো অপরাধ নেই, ল অ্যান্ড অর্ডার কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ নর্মাল। এদিকে রাজনৈতিক দলগুলোকে সুশৃঙ্খলভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে এই শ্রদ্ধা নিবেদনের জায়গায় আমরা এই শৃঙ্খলাটা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আপনাদের নেতা কর্মী যারা বিভিন্ন পর্যায়ে আছে তাদেরকে আপনারা একটু আহ্বান জানাবেন যাতে সুশৃঙ্খলভাবে এই শ্রদ্ধা নিবেদনটা করা যায়। এবারের শ্রদ্ধা নিবেদনের সূচিতে কিছুটা পরিবর্তন করা হয়েছে বলেও জানানো হয়েছে। নিরাপত্তা ইস্যুর কারণেই হয়তো স্কেডিউলটা তৈরি করেছেন আমার ধারণা। সিরাত আল মুস্তাকিম, 21শে টেলিভিশন, ঢাকা। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী মেহেদি হাসান, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মেহেদি, আর কয়েক ঘন্টার অপেক্ষা, এরপরে 21-এর প্রথম প্রহর, সেক্ষেত্রে রাতের আনুষ্ঠানিকতা কি থাকছে? নিরাপত্তার জন্য সড়কের বিশেষ নির্দেশনা আছে কিনা, এবং 24 জুলাই এবার বিশেষভাবে প্রতিফলিত হচ্ছে 21-এর উদযাপনে, বিস্তারিত জানাবেন। মেহেদি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। মেহেদি, যেটি জানতে চাইছিলাম যে আজ আর কয়েক ঘন্টা পরে 21-এর প্রথম প্রহর, সেক্ষেত্রে উৎসবের প্রস্তুতি কতটুকু রয়েছে, নিরাপত্তার জন্য সড়কের নির্দেশনা কি, এবং 24 জুলাইকে এবার বিশেষভাবে প্রতিফলিত করা হচ্ছে 21 উদযাপনে, বিস্তারিত কি অবস্থা দেখছেন সেখানে?
তো এই মুহূর্তে শহীদ মিনারের যে অবস্থা, শহীদ মিনারে একেবারে শেষ সময়ের ধোয়া মোছা চলছে। শহীদ মিনার একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে, রং করা হয়েছে, আলপনা আঁকা হয়েছে। শহীদ মিনারের আশেপাশে রাস্তায় আলপনা আঁকা হয়েছে। শহীদ মিনারের মূল বেদি এরই মধ্যে একেবারে ব্লক করে দেওয়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা শুধু ভেতরে আছেন, বাইরে ভেতরে আর কেউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে সামনের রাস্তাগুলো দিয়ে মানুষ এখনও চলাচল করছে। কিন্তু আপনি জানেন, শহীদ মিনারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই এলাকায় একেবারেই সব রাস্তাঘাট আটকে দেওয়া হবে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেটা জানিয়েছেন, রাত 9টা নাগাদ আশেপাশের সমস্ত রাস্তায় আটকে দেওয়া হবে। এখন পর্যন্ত মানুষ চলাচল করতে পারছে। আর শহীদ মিনারে 21 ফেব্রুয়ারি যেটা হয়, 21 ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, একটা আবেগের জায়গা জাতির কাছে। এই 21 ফেব্রুয়ারি একমাত্র দিন যেদিন বাঙালি জাতি ভাষার জন্য তাদের আত্মত্যাগ করেছে, রক্ত দিয়েছে। এই উদাহরণ পৃথিবীতে খুব নজির আর তেমন একটা নেই। তো এই দিনটি সবার জন্যই খুব আবেগের। অনেকেই আসেন, পুরো দেশবাসী শহীদ মিনারে আসেন। তো মূল আনুষ্ঠানিকতাটা শুরু হবে রাত 12টার পরে। রাত 12টার দিকে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা আসবেন, তারা শহীদ মিনারে ফুল দেবেন। তারপরেই হচ্ছে সবার জন্য, জনসাধারণের জন্য শহীদ মিনার একেবারে খুলে দেওয়া হবে এবং তখন মানুষের ঢল নামে। এই কারণে নিরাপত্তা বাহিনীর এবং নিরাপত্তা প্রস্তুতিও থাকে আলাদা রকমের। এবং সবসময় যেটা হয়, চারপাশের সব রাস্তাটাই একেবারে বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র পলাশী থেকে শহীদ মিনারে প্রবেশের যে রাস্তা, সেই রাস্তা দিয়েই মানুষ প্রবেশ করতে পারে এবং ফুল দিয়ে বেরিয়ে যেতে হয়। এবারও সেটাই করা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবারও সেটাই করা হচ্ছে। মেহেদী, আপনাকে ধন্যবাদ। আপনি আরও তথ্য সংগ্রহ করতে থাকুন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান। জানাবো অন্যান্য খবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী এবং সৃজনশীল। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 21শে পদক 2025 প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জাতীয় নারী ফুটবল দল সহ 21শে পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। মেহেদী হাসানের রিপোর্ট। মাননীয় প্রধান উপদেষ্টা, এবছর 14 ব্যক্তি নারী ফুটবল দলকে ভূষিত করা হয়েছিল 21শে পদকে। সেই পদক দিতে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই আয়োজন, যেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। এভাবে সম্মানিত হতে পেরে নিজেদের অনুভূতির কথা জানান পদকপ্রাপ্তরা। 1971 সালে মাত্র 17 বছরের এক অসুখী তরুণের এই যে দীর্ঘ যাত্রা, লড়াই এবং আলোকচিত্রের মধ্যে দিয়ে তার যে জীবন অতিক্রান্ত, এটা নাটকের চাইতে, উপন্যাসের চাইতে অধিক বড়। বিভিন্ন সরকার যখন ছিল তাদের গঠনমূলক সমালোচনা করেছি, এই সরকারের ক্ষেত্রেও সমালোচনা করেছি। এমনকি প্রধান উপদেষ্টা যিনি আছেন তাকেও সামনাসামনি সমালোচনা করেছি। পদকপ্রাপ্ত সবাইকে জাতির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 52-র 21শে ফেব্রুয়ারি আজও আমাদের প্রেরণার উৎস। 21শে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক, আমাদের স্বাধিকার চেতনার গান প্রবাহ 21শে ফেব্রুয়ারি। 24-এ যে তারুণ্য নতুন বাংলাদেশ সৃষ্টি করেছে, সেই তারুণ্য নতুন পৃথিবীর স্বপ্ন দেখে বলেও জানান প্রধান উপদেষ্টা। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যে কোনো প্রজন্মের স্বপ্নের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি একই আত্মবিশ্বাসে নতুন পৃথিবীর সৃষ্টি করতে চায়। সেই সভ্যতার মূল লক্ষ্য থাকবে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার নিশ্চিত করা। এবারের 21শে পদক বিভিন্ন ক্ষেত্রে জাতির কৃতি সন্তানদের আরও উৎসাহ যোগাবে বলেও মত ডক্টর ইউনূসের। মেহেদী হাসান, 21শে টেলিভিশন, ঢাকা। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছে বিএনপি, নেতাকর্মীরা যেন ধৈর্য না হারান। কুমিল্লার জনসভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে বিএনপির এই জনসভা। 16 বছর পর মুক্ত পরিবেশে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতাদের আগমনে উচ্ছ্বসিত নেতাকর্মীরা।
সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশে নির্বাচন দিয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা প্রয়োজন। আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়। সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন। মির্জা ফখরুল বলেন, দেশকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই যে চলে গেছে, পাশের দেশে পালাই গেছে না হাসিনা বেগম, তো হাসিনা বেগম ওখানে গিয়ে আবার দিল্লিতে বসছেন। দিল্লিতে বসে তিনি বিভিন্ন রকম ষড়যন্ত্র চক্রান্ত করছেন। জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেন, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে যান। আপনাকেও বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ শ্রদ্ধার চোখে দেখবে। এর আগে সকাল থেকে লাকসাম, মনোহরগঞ্জ, লাঙ্গলকোট, কুমিল্লা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা থেকে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। দুপুরের মধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে যায় স্টেডিয়াম ও আশপাশের রাস্তা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সাবেক র্যাব কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক ভুক্তভোগী নারীর স্বামী। আর এই অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এদিকে সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে জুলাই আগস্টের আন্দোলনে মানবতা বিরোধী অপরাধ মামলার তদন্ত প্রতিবেদন 28 এপ্রিল দাখিল করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। শাকের আরজুর প্রতিবেদন। নারায়ণগঞ্জ র্যাব 10-এর আলোচিত সমালোচিত সাবেক কর্মকর্তা ও পুলিশের এএসপি আলেপ উদ্দিন। চিফ প্রসিকিউটর জানান, গুমে সিদ্ধহস্ত আলেপের বিরুদ্ধে ধর্ষণ সহ সব অপরাধের তথ্য প্রমাণ প্রসিকিউশনের হাতে রয়েছে। আলেপ উদ্দিনের অভিযোগ সবচাইতে মারাত্মক, যে একজন আসামিকে গুম করে রাখার সময়ে তার স্ত্রীকে, তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া স্ত্রীকে তার স্বামীকে হত্যার ভয় দেখিয়ে তাকে বাধ্য করে একাধিকবার রমজান মাসে রোজা ভাঙিয়ে তাকে ধর্ষণ করা হয়েছে। এই তথ্য প্রমাণাদি আমাদের কাছে এসেছে। এছাড়া পুলিশ কর্মকর্তা মহিউদ্দিন ফারুকের বিরুদ্ধে গুম ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। অসংখ্য মানুষকে গুম করার সাথে জড়িত এবং গুমের শিকার ভিকটিমদেরকে তার অফিসে এবং বিভিন্ন আয়নাঘরে, নির্যাতন সেলে অমানবিক নিষ্ঠুরতম পন্থায় নির্যাতন করতেন এবং নির্যাতন করার ব্যাপারে তিনি একজন মাস্টার মাইন্ড। তার একটা স্পেশাল কোয়ালিটি আছে। হত্যা ও নির্যাতনের ঘটনায় পুলিশের 26 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার গ্রেফতার 8 কর্মকর্তাকে হাজির করা হয়। এদিন ট্রাইব্যুনাল সাবেক আইজিপির কাছে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জানতে চান। হেলিকপ্টার অপারেশন কার নির্দেশে হয়েছিল, কারা কারা যাত্রী ছিল, কতগুলো ফ্লাইট পরিচালনা করা হয়েছিল, কী ধরনের অস্ত্র পরিবহন করা হয়েছিল, পুলিশের প্রধান হিসাবে তার এটা জানার কথা। সেই বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য একদিনের সময় চেয়েছি। আগামী 23শে ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছেন একদিনের জন্য। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত শেষ করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তদন্ত সংস্থা। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া যাতে শুরু করা যায় সেই ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা দিনরাত কাজ করছে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকুরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। এ বিষয়ে শুনানি শেষে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেয়। চূড়ান্ত রায় প্রকাশের পর বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানিয়েছেন আইনজীবী। সদ্য চাকুরি ফেরত পাওয়ারা বলছেন, দুঃসহ যন্ত্রণায় কেটেছে তাদের জীবনের 17টি বছর। রাজনৈতিক কারণে আর কেউ যেন এমন ঘটনার শিকার না হয়। শাকের আরজুর আরেকটি রিপোর্ট। 2007 সালে 27তম বিসিএসে প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের 1137 জন। এরপর 111-এ তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইভাই ডাকা হয়। শুরু হয় আইনি লড়াই। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা আবারও রিভিউ করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো বৃহস্পতিবার। প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। যে এদেরকে যাদের বাদ দেওয়া হয়েছে দ্বিতীয় ভাইভা বসির মাধ্যমে তাদেরকে চাকরিতে নিতে হবে 90 দিনের মধ্যে। বলা হয়েছিল যে তাদের জ্যেষ্ঠতা ইন অ্যাকর্ডেন্স উইথ ল হবে। বলা হয়েছিল যে ইতিমধ্যে যারা 27 বিসিএসের মাধ্যমে যোগদান করেছে
তাদের জন্য চাকরির কোনো অসুবিধা না হয় সেটাও আইনানুগভাবে নির্বাহী বিভাগ দেখবে। আইনজীবীরা বলছেন, রাজনৈতিক কারণেই এমন দুর্ভোগ নেমেছিল সর্বোচ্চ মেধাবীদের কপালে। রাজনৈতিক বিবেচনায় ১/১১ সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। আমি আহ্বান জানাবো, যারা নতুন করে চাকরি পাবে তারা যেন দেশ গঠনের কাজে আত্মনিয়োগ করে এবং বাংলাদেশের এই শূন্য জায়গায় ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে, এই আহ্বান সকলের প্রতি থাকে। ১৭ বছরের আইনি লড়াই শেষে বিজয়ীর হাসি ২৭তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতদের। বিসিএস এর চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়া এসব ব্যক্তি ৫ আগস্টের আগে কেউই ভাবেননি বিসিএস ক্যাডারে যোগ দিতে পারবেন তারা। কোর্টে অবিচার হতো, সেই কোর্টে আজকে ন্যায় বিচার ফিরে এসেছে এবং অন্যায় করব না। আমরা কখনো অন্যায় করব না, যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা। ২০১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে যে ডিসিরা দায়িত্ব পালন করে কারচুপি ও নিশিরাতের ভোট সহ নানা দুর্নীতি করেছেন, তাদের মধ্যে ২২ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। জনপ্রশাসন সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া জুলাই আন্দোলনের বিরোধিতাকারী হিসেবে শিল্প সচিব জাকিয়া সুলতানাকেও বাধ্যতামূলক অবসর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মফিউর রহমানের রিপোর্ট। বিগত ৩টি বিতর্কিত জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের দায়িত্ব পালন করা ৩৩ জন কর্মকর্তাকে বুধবার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওএসডি করেছে সরকার। তারা বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে কর্মরত ছিলেন। একই কারণে এর আগেও ১২ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছিল। এসব বিষয়ে জনপ্রশাসন সচিব বলেন, বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালনের সময় তারা কেউ বিরোধিতা করেননি। কেউ বলি বিতর্কিত, কেউ বলি অগ্রহণযোগ্য, কেউ বলি দিনের ভোট রাতে ইত্যাদি। এই সমস্ত জায়গায় যে সমস্ত রিটার্নিং অফিসার, আপনারা জানেন ডিসির রিটার্নিং অফিসার ছিল, অনেক বড় নেগেটিভ ভূমিকা রেখেছিল। কোনো একজন ডিসিও বলে নেই যে আমি প্রতিবাদ করব, অথবা আমি রিটার্নিং অফিসার থাকবো না, অথবা আমি রিজাইন করলাম, আমি কাজ করব। এমন অভিযোগে ২০১৪ ও ১৮ সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করা ২২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। যারা ডিসি ছিলেন তার মধ্যে সচিবও আছে, ২২ জনকে আমরা বাধ্যতামূলক অবসর দেওয়ার আদেশ জারি হয়েছে। ধনঞ্জয়ও এখন আর চাকরিতে নাই, তাকে সাসপেন্ড করা হয়েছে গতকাল। হি ইজ নো মোর ইন দি জব, কিন্তু সে পলাতক। এরই মধ্যে যারা অবসরে গেছেন, দুর্নীতির অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কোটি কোটি টাকার অভিযোগ, এগুলো কিন্তু আমরা দুদকে মামলা দিচ্ছি। মফিউর রহমান, ২১ টেলিভিশন, ঢাকা। ওমানের মাসকাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠকে আলোচনায় আসেনি শেখ হাসিনাকে ফেরানোর প্রসঙ্গ। তবে জোর দেওয়া হয়েছে ঢাকা দিল্লির কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে। ওমান থেকে দেশে ফিরে এসব কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আকবর হোসেন সুমনের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে দিল্লিকে দেয়া ঢাকার কূটনৈতিক চিঠির জবাব মেলেনি এখনো। সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই ওমানের মাসকাটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে, আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সট্রাডিট করার জন্য, করে নাই, তার মানে যে আমরা বাকি সব কিছু নিয়ে বসে থাকবো। দেশে ফিরে দ্বিপক্ষীয় সেই বৈঠকের সার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে, ফরেন মিনিস্টার্স লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে। টানাপোড়েন কাটাতে সামনে থাকা চ্যালেঞ্জ মোকাবেলায় সুসম্পর্ক তৈরিতে মনোযোগী ঢাকা দিল্লি। কিছু টানাপোড়েন এখনো রয়ে গেছে, যেমন ভিসা টিসা এগুলিতে প্রবলেম কিছু আছে, কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এই ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন, যেটা আমরা ব্যবহার করি, এটাতে আমাদেরকে বসতে হবে। এবছর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হওয়ার কথা রয়েছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখিয়ে কুয়েটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। ভিসি, প্রভিসি এবং ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করে তারা। ঘটনা উদ্ঘাটনে কাজ করছে তদন্ত কমিটি। বেশিরভাগ দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীদের দ্রুতই ক্লাসে ফেরার আশা উপাচার্যের।
মহেন্দ্রনাথ সেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। সকাল থেকে ফের বিক্ষোভে নামে খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র রাজনীতি ও প্রশাসনকে লাল কার্ড দেখিয়ে প্রতীকী বিক্ষোভ করে তারা। এ সময় রাজনীতিমুক্ত ক্যাম্পাস, ভিসি, প্রভিসি ও ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ দাবি করেন। কর্মসূচি হিসেবে বিক্ষোভ মিছিল এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন কর্মসূচিটি কুয়েটের দুর্বল বাংলা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে। দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা যতক্ষণ পর্যন্ত না দেখতে পাইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের অবস্থান থেকে সরে আসবো না। সংঘর্ষের ঘটনায় তদন্তে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটি। এটার জন্য আমরা একটা তদন্ত কমিটি করেছি, 4 সদস্যের একটা তদন্ত কমিটি, যে 3টা ওয়ার্কিং ডে এর মধ্যে তারা আমাদেরকে একটা রিপোর্ট দিবে যারা দোষী এটার জন্য। শিক্ষার্থীদের দ্রুত ক্লাসে ফেরার আহ্বান উপাচার্যের। গতকাল থেকেই আসলে শুরু করেছি। আমাদের হাতে ইতিমধ্যে অনেক তথ্য, অনেক কিছু এসছে। তো আমাদের একটা সুষ্ঠু তদন্ত করার স্বার্থে আসলে আমাদের একটা জায়গা দরকার যেখানে আমাদেরকে তদন্ত করতে হবে, যেখানে বসে করতে পারি। এদিকে দুপুরে সংবাদ সম্মেলন করে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সভাপতির দাবি, ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট নিয়েছে, এতে ছাত্র শিবিরের কোনো ভূমিকা নেই। এটা একটা রাজনীতির পজিটিভ দিক যে আরেকজনের উপর দায়িত্ব চাপাইছেন, পাশাপাশি নিজেদেরটাও স্বীকার করে নিয়েছেন। আমি মনে করি অন্তত একটা ভালো সাইন দেখা যাচ্ছে। মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের সংঘর্ষের ঘটনার পর আজও বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। সংযোগ আছে কিন্তু বিদ্যুতের কোনো ব্যবহার নেই, তারপরও উঠছে হাজার হাজার টাকা বিল। মিটারের এমন তেলেসমাতিতে দিশেহারা গ্রাহক। এই নিয়ে পরস্পরকে দোষারোপ করছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি। অনুসন্ধান বলছে, নিম্নমানের মিটার কিনে নিজেদের পকেট ভরছে পল্লী বিদ্যুতের কর্তারা। আখের গোছাতে অযৌক্তিক মূল্যে অপ্রয়োজনীয় মালামাল কিনছে দেদারসে। 80টি পল্লী বিদ্যুৎ সমিতি স্টোরে পড়ে আছে হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় পণ্য। বিস্তারিত আলী আহমেদের অনুসন্ধানে। কোনো সংযোগ নেই, কোথাও মাটিতে, কোথাও খালি টেবিলে পড়ে আছে বিদ্যুতের ডিজিটাল মিটার, আবার কোথাও ফেলে রাখা হয়েছে নষ্ট হিসাবে। কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে নিজে নিজেই। অটো পালসের মাধ্যমে উঠছে বিল। এসব মিটার গ্রাহকের ঘরে থাকলে বিদ্যুৎ ব্যবহার না করলেও পল্লী বিদ্যুতের টাকশালে জমা করে টাকা। কোথাও কোথাও হাজার গুণ বেশি বিল ওঠে মিটারে। বিলটি দেখার পর আমি হতভম্ব হয়ে পড়ি। গোটা মেশিনগুলো বিক্রি করলে বা জায়গায় সহ বিক্রি করলে আমার এত টাকা পরিশোধ করার মতন ক্ষমতা আমার নাই। নিম্নমানের মিটারের কারণে পকেট কাটা যায় গ্রাহকের। দেশের 34টি পল্লী বিদ্যুৎ সমিতিতে পড়ে আছে 14 লাখ নষ্ট মিটার। অটো পালস দিয়ে মিটার হঠাৎ করে রিডিং বন্ধ হয়ে যায়, উল্টা রিডিং শুরু হয়, মিটার আপনার সাদা হয়ে যায়। এগুলা প্রতিটা অফিস থেকে কম করে আপনার 300 থেকে 400 মিটার আমাদের ফিল্ড থেকে ফেরত আসে। মিটারের লাইফ হলো 10 বছর, তার মানে আমাদের 3.5 কোটি গ্রাহক আছে, 35 লাখ পর্যন্ত মিটার নষ্ট পর্যন্ত যদি হইতো এটাকে অ্যাকসেপ্টেবল। গ্রাহক সেবার চেয়ে পল্লী বিদ্যুতের কর্তারা ব্যস্ত নিজেদের আখের গোছাতে, তাই কেনাকাটায় মনোযোগ বেশি। যত কেনাকাটা তত টাকা। অভিযোগ, পল্লী বিদ্যুৎ সমিতির স্টোরে পড়ে আছে হাজার কোটি টাকার অপ্রয়োজনীয় পণ্য। প্রায় 1000 কোটি টাকার মতো মালামাল যেটা জীবনে কখনো ইউজ হবে না সেভাবে পড়ে আছে, যেটা এই 1000 কোটি টাকা মালামাল শুধুমাত্র আরবির ফিল্ড পর্যায়ের অভিজ্ঞতা না থাকার কারণে, এবং তারা এই যে অপরিকল্পিতভাবে মালামালগুলো ক্রয় করে একটা দুর্নীতির আখড়া করেছে, সেটার বাস্তবায়ন হচ্ছে এই যে স্টোরে আপনারা এসেছেন, স্টোরে এই মালামালগুলো। বিদ্যুতের লাইন দিতে এক এক গ্রাহকের ক্ষেত্রে এক এক পদক্ষেপ নেয় পল্লী বিদ্যুৎ। কাউকে বিনামূল্যে বিদ্যুতের লাইন করে দেন, কারো কাছ থেকে নেন টাকা। এসব নিয়ে সংবাদ প্রকাশ করতে চাইলে নেন নানা কৌশল। কেউ কেউ হন ক্ষিপ্ত। অনুমতি ছাড়া করবেন না, তথ্য অধিকার আইনে কিন্তু ঝামেলা করবেন। এটা থেকে আমার দাপ্তরিক, আপনার সাথে পার্সোনাল সম্পর্ক, প্লিজ এটা ওটা কিছু মনে করেন না। পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরতরা অভিযোগ করেন, কেনাকাটা, নিয়োগ সবকিছুর নিয়ন্ত্রণ করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কিন্তু গ্রাহকের মুখোমুখি হতে হয় সমিতিতে কর্মরতদের। মাঠে মাইর খাই আমরা, কারণ তারা কিন্তু গ্রাহকের সাথে সরাসরি সংশ্লিষ্ট না, সরাসরি সংশ্লিষ্ট আমরা। আলী আহমেদ, 21 টেলিভিশন। এনে বিস্তারিত দেখবেন আজ রাত 9:30 21 চোখ অনুষ্ঠানে। দেখার আমন্ত্রণ রইল। জামাতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে
স্বেচ্ছায় কারাগারে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। বৃহস্পতিবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে জানান, এটিএম আজহারুল ইসলামকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা তার পক্ষে আর সম্ভব হচ্ছে না। সরকারকে যথেষ্ট সময় দিয়েছেন উল্লেখ করে আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি নিজেই গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির হবেন বলে জানান। তাকে কারাগারে পাঠাতে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতেও বলেন ডক্টর শফিকুর রহমান। 2014 সালে মানবতা বিরোধী অপরাধে এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সেজন্য তাদের নিবন্ধন স্থগিত বা বাতিল করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মতবিনিময় করতে যান দলটির 8 সদস্যের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন নুরুল হক নূর ও রাশেদ খান। এ সময় জাতীয় নির্বাচন আয়োজন করা কমিশনের অগ্রাধিকার হলেও কিছু কিছু জায়গায় আগে স্থানীয় নির্বাচনের তাগিদ দেয় গণ অধিকার পরিষদ। প্রবাসীদের ভোটাধিকার নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তারা। রাজনৈতিক দলকে আপনারা নিবন্ধন বাতিল করেছেন, তো সেক্ষেত্রে আওয়ামী লীগ যেহেতু একটি গণহত্যাকারী দল এবং তার দোসররা এই গণহত্যার সাথে সম্পৃক্ত, সুতরাং আপনারা অন্তত তাদের নিবন্ধনটা আপনারা স্থগিত করেন বা বাতিল করেন। প্রধান উপদেষ্টা তার ভাষণেই বলেছিলেন সম্ভবত যে আগামী নির্বাচনে প্রবাসীরা ভোট দিতে পারবে। সেক্ষেত্রে প্রবাসীদের এই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কতটুকু আসলে তারা আগাচ্ছে এবং এটা আদৌ সম্ভব কিনা এই নির্বাচন আগে, তো এক্ষেত্রে তারা বলেছে দে আর ওয়ার্কিং। একতরফা নির্বাচন হলে জাতীয় পার্টি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় শ্রমিক পার্টির যৌথ সভায় তিনি আক্ষেপ করে বলেন, সংস্কার প্রক্রিয়ায় জাতীয় পার্টিকে যুক্ত করা হয়নি, দলের প্রতি বৈষম্য করা হয়েছে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন জিএম কাদের। এ সময় ছাত্রদের নতুন দলকে স্বাগত জানালেও সরকারের পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গড়ে উঠছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। আমরা নির্বাচনে অংশগ্রহণ করব নির্বাচনের পরিস্থিতির উপরে। যদি আমাদেরকে সেই ধরনের কোনো পরিস্থিতির শিকার হতে হয় যেখানে লেভেল প্লেইং ফিল্ড হবে না, যেখানে নির্বাচনের নামে একটা একতরফা নির্বাচন হবে এবং অংশগ্রহণ করে আমি শুধু তাদেরকে একটা জাস্ট বৈধতা দেব, এই ধরনের নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। রমজান উপলক্ষে বেড়েছে ভোগ্যপণ্যের আমদানি। অক্টোবর জুলাই সময়ে ভোজ্য তেল, চিনি, খেজুর ও ছোলার আমদানি বেড়েছে 20 থেকে 60% পর্যন্ত। ভ্যাট ও শুল্ক ছাড়ে এসব আমদানি হওয়ায় এবারে রমজানে ভোগ্যপণ্যের দাম সহনীয় থাকবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে সিন্ডিকেটের কারণে পণ্যের দাম যাতে না বাড়ে সেদিকে সরকারকে সতর্ক থাকার তাগিদ ভোক্তাদের। আর রমজানে অতি মুনাফার প্রবণতা থেকে সংযমের পরামর্শ দিচ্ছেন ইসলামী চিন্তাবিদরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল আগস্টে উচ্চ মূল্যস্ফীতির মধ্যেই দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। হাসিনার আমলে গড়ে ওঠা সিন্ডিকেটের কারণে শুরুতে নিত্যপণ্যের বাজার নিয়ে সমালোচনায় পড়তে হয় সরকারকে। তবে বেশ কিছু পণ্যে শুল্ক ও ভ্যাট ছাড় দিয়ে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করে সরকার। সরকারের এমন উদ্যোগে খাদ্য খাতে মূল্যস্ফীতি 14% থেকে নেমে এসেছে 10.5%। যদিও সিন্ডিকেটের কারণে ভোজ্য তেল এবং চিনির দাম এখনও অনেক বেশি। এদিকে 2024 সালের অক্টোবর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ভোজ্য তেলের আমদানি বেড়েছে প্রায় 34%, চিনি 20%, ছোলা 64%, খেজুর 23% এবং রসুন 20%। রমজানে বেশি ব্যবহার হয় এমন পণ্যের আমদানিও আগের বছরের চেয়ে বেড়েছে। সরবরাহ স্বাভাবিক থাকায় ছোলা, মসুরের ডাল, খেজুর সহ রমজানের প্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ায় এখনও সহনীয় মাত্রায় বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজ ও কাঁচামরিচ সহ প্রায় সব ধরনের সবজির দামও কম। বেগুনের কেজি 120 থেকে নেমে 40, টমেটো 200 থেকে 30, কাঁচামরিচ 300 থেকে 80 আর আলুর কেজি 100 থেকে নেমে 20 টাকায় বিক্রি হচ্ছে। না, কাঁচামরিচের দাম কমতে আছে। গত 6 মাস আগে আপনার মালের রেট বেশি ছিল, আলু কোল্ড স্টোরে ছিল তখন আমরা 60 টাকা 70 টাকা বেচছি। এখন তো সিজন, এখন সিজন, আলুর দাম কম, পেঁয়াজের দাম কম। সিজনাল সবজিও আমরা সিজনের সময় অনেক দামে কিনি, বাট এইবার এই দিক থেকে ফুলকপি, বাঁধাকপি বা সিজনাল যে সবজিগুলো এগুলো অনেকটাই দাম কম। যদিও বাড়তি দামে বিক্রি হচ্ছে মাছ, প্রতি কেজি গরুর মাংসের দাম উন্নীত হয়েছে 800 টাকায়। ব্যাপারী বলেন, সারা বাংলাদেশের কসাই বলেন,
সবাই জানে যে এখন বর্তমানে গরুর মাংসের দামটা একটু বাড়তি আছে। এমন বাস্তবতায় আসছে রমজানে সব ধরনের খাদ্য পণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ ক্রেতাদের। যদি আড়তে দাম বাড়ে 1 টাকা, এখানে বাড়ায় 5 টাকা। রমজান আইলে মনে করেন ওরা স্টক করে রাখে মাল, ব্যবসায়ীরা, এই জন্য মালের দাম একটু বৃদ্ধি হয়। সংযমের মাসে কেবল অতি মুনাফা নয়, নৈতিকতা মেনে নিয়ে পণ্য বিক্রির তাগিদ ইসলামী চিন্তাবিদের। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আলাল মুহতাকির, যারা এইভাবে মালকে সিন্ডিকেট করে বেশি দামে বিক্রি করার জন্য যারা চেষ্টা করে এবং করে, তাদের উপরে রব্বুল আলামিনের গজব নাজিল হয়। সার্বিক বাজারে নিয়ন্ত্রণ তদারকি বাড়ানোর পরামর্শ দেন তিনি। একই মূল্য যদি নির্ধারণ করে দেওয়া হয় তাহলে জনগণ কিন্তু নরমাল দামে তারা পেতে পারবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের সাহিত্য ক্লাবের আয়োজনে শুরু হয়েছে 3 দিনব্যাপী সাহিত্য উৎসব। এতে অংশগ্রহণ করেছে 45টির বেশি স্কুলের 700রও বেশি শিক্ষার্থী। সকালে প্রধান অতিথি হিসেবে উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক কায়সার হামিদুল হক। প্রথম দিনের আয়োজনে ছিল পোস্টার ডিজাইন, শর্ট ফিল্ম, ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন, কমিক আর্ট এবং থিম ভিত্তিক ফটোগ্রাফি। এবারের আয়োজনে শুধু ঢাকা কেন্দ্রিক স্কুলগুলো অংশগ্রহণ করলেও পরবর্তীতে দেশব্যাপী এটি পরিচালনার চেষ্টা চলছে বলে জানান সংশ্লিষ্টরা। এ সময় সেন্ট জোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক বলেন, শিক্ষা ও সৃজনশীলতার মেলবন্ধনই এই সাহিত্য উৎসব। আমাদের নেক্সট ইয়ার থেকে ইচ্ছা আছে যে আমরা পুরো বাংলাদেশে ইনভিটেশনটা ছড়াবো, যাতে আরও মানুষ আমাদের সাথে একসাথে মিলিত করে আমরা সাহিত্য চর্চাটা করতে পারি। তাদেরকে সংস্কৃতির বিভিন্ন দিকে অংশগ্রহণ করানোটা, এটা হলো আমাদের প্রতিষ্ঠানের দিক থেকে একটা বড় বিষয়, যে তারা যেন আমাদের কৃষ্টি সংস্কৃতি সাথে সাথে ইংরেজি সাহিত্য সেগুলোর উপরেও যেন তাদের যে পড়াশোনা সেটাকে প্রকাশ করার একটা প্ল্যাটফর্ম। অমর একুশে বইমেলার খবর। বইমেলায় সবাই যে বই কিনতে আসেন বিষয়টা এমন নয়। ঘুরতেও আসেন অনেকে, আবার অনেকে আসেন কেবল ছবি বা সেলফি তুলতে। তবে বইয়ের চেয়ে যদি ছবি সেলফি তোলাটাই মূল উদ্দেশ্য হয়, সেটা দৃষ্টিকটু বৈকি। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। বইমেলায় দর্শনার্থীদের দেখে মনে হচ্ছে এদের বেশিরভাগই এসেছেন বইমেলায় একটা ভালো সময় কাটাতে, এবং তা কেবলমাত্র বইকেন্দ্রিক নয়। বইয়ের তুলনায় সেখানে হাত বেশি চলে যায় মোবাইল ফোনে, আর সুযোগ পেলেই উঠে যায় ছবি আর সেলফি। বিভিন্ন স্টল সুন্দর করে সাজানো, এসব স্টলের সামনে দাঁড়িয়ে বই হাতে নিয়ে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত দর্শনার্থীদের বড় একটি অংশ। এসব স্টল যেন পরিণত হয়েছে ছবি তোলার হাট। তাদের অনেকেই জানেন না কি বই কিনতে এসেছেন। বিশেষ করে বই দেখতে আসছি, ঘুরতে, ঘুরা বইয়ের সাথে ছবি তুলতেছি। না কিনিনি, এমনি দেখতেছিলাম, নিব আর কি। দেখি পছন্দ হলে কিনে নিব। হ্যাঁ, তুলেছি। মেলায় অনেকেই শুধু ঘুরতে আসেন, অনেকে আসেন নিজেদের ছবি ও সেলফি তুলতে, অনেকেই আবার প্রিয় লেখকদের সঙ্গে সেলফি কিংবা ছবি নিতেও মেলায় আসেন। তবে বই মেলায় বই কেনার চেয়ে তরুণ প্রজন্মের দর্শনার্থীদের ছবি এবং সেলফি তোলার দিকে বেশি মনোযোগ দেখা যায়। হ্যাঁ, অনেক ছবি তুলছি তো। এই স্টলেই তো 2 বার আসলাম আমি ছবি তুলতে। না, দেখতেছি যে বইটা ভালো লাগবে সেটা কিনবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছবি তো তুলেছি। অনেকেই শুধু ছবি তুলতে আসেন বলে জানান বিক্রয় কর্মীরা। তবে যারা ছবি তুলতে আসছেন তারাও পছন্দ হলে বই কিনছেন। তবে বেশিরভাগ দর্শনার্থী ছবি এবং সেলফি তোলার দিকে বেশি মনোযোগী। এখানে পাঠকের থেকে ছবি তোলার মনোযোগই বেশি। সেলফি তুলছে বই নিয়ে নিয়ে, অবাক কাণ্ড, খুবই ভালো লাগে দেখতে, যদিও বিক্রি নাই। সেলফির পাঠক বেশি ভাই, বই দেখে দেখে সব সেলফি তুলে চলে যায়। এবছর বই মেলাতে হচ্ছে ছবি তোলার জন্য মানুষ বেশি আসতেছে। বইয়ের মেলায় মোবাইল ফোনের ক্যামেরা এখন গুরুত্বের শীর্ষেই আছে। মেলায় আসছেন আর ছবি তুলছেন না এমন মানুষ হাতে গোনা কয়েকজন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। খাগড়াছড়িতে প্রাথমিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা শেখার কাজ চলছে ধীর লয়। 2017 সালে প্রাক প্রাথমিক পর্যায়ে চট্টগ্রামে ও সমতলে 5টি মাতৃভাষা শিক্ষা চালু হয়। তবে শিক্ষক ও ক্লাসের সময় স্বল্পতায় তা অনেকটাই স্থবির হয়ে পড়েছে। খাগড়াছড়ি প্রতিনিধি চিং মে প্রু মারমার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
প্রথম দফায় চাকমা, মারমা ও ত্রিপুরা এবং সমতলের সাদ্রি ও গারো সম্প্রদায়ের মাতৃভাষায় প্রাথমিক পর্যায়ে শিক্ষা কাজ চালু হয়। 2017 সালে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীতে নিজ নিজ মাতৃভাষার বর্ণমালার বইও দেওয়া হয়। অনেক উৎসাহ নিয়ে কার্যক্রমটি শুরু হলেও এখন স্কুলগুলোতে এই কাজে অনেকটাই স্থবিরতা দেখা দিয়েছে। পেরাছড়া স্কুলে ভাষায় প্রশিক্ষণপ্রাপ্ত 2 শিক্ষকের একজন ছুটিতে আছেন, অন্যজন বদলি হয়ে গেছেন, তাই ভাষা শেখার ক্লাসটি আর হয় না। চাকমা ভাষায় শিক্ষকটি বর্তমানে মাতৃত্ব ছুটিতে রয়েছেন, আর ত্রিপুরা ভাষায় শিক্ষকটি বদলি হয়ে গেছেন বলে এখানে মাতৃভাষার পাঠদান ব্যাহত হচ্ছে। কুকিছড়া সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকারা বলছেন, প্রত্যন্ত গ্রাম থেকে আসা শিক্ষার্থীদের বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাতেই তাদের সময় চলে যায়। আমাদের মাতৃভাষার জন্য আলাদা শিক্ষক নিয়োগ দেওয়া দরকার। চাকমা ভাষা বিশেষজ্ঞরাও বলছেন, স্কুলগুলোতে এই কার্যক্রম তেমন চলছে না। এটা সফলতার জন্য শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে। শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষার ক্লাস বাড়ানোর বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। কোনো কোনো জেলায় কোনো কোনো ইয়েতে হয়তো যে মাতৃভাষা শিক্ষার জন্য ওই ভাষাভাষী শিক্ষক নাই, তবে এটা লার্জ স্কেলে আরো মহৎ, আরো বৃহৎ উদ্যোগ নেওয়া উচিত বলে আমি মনে করি। এখন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার স্কুলে ভাষা ও সংস্কৃতির ক্লাস হয়। ক্লাস আরও বাড়ানোর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এবারে বাণিজ্য সংবাদ। অমর একুশে বইমেলায় বই কিনতে আর ঘুরতে ঘুরতে পাঠক যখন ক্লান্ত, তখন একরাশ বিশ্রামের খোঁজ দেবে বইমেলা প্রাঙ্গণের আমা ক্যাফে। কফির সাথে মিলবে নানান স্বাদের পানীয়। লেখক প্রকাশককে পাঠকের সাথে একই আড্ডায় বাঁধতে আমা ক্যাফে যেন এক উপলক্ষ। বইমেলায় ক্লান্তির রেশ কমিয়ে একটু স্বস্তির পরশ আর নতুন বই নিয়ে মিথস্ক্রিয়া, এসব আয়োজনই অমর একুশে বইমেলায় চোখে পড়বে আমা ক্যাফেতে। নবীন প্রবীণ সবারই মন কেড়েছে এই ক্যাফে। বই কেনার ফাঁকে নিজেকে চাঙ্গা করে নিতেই পাঠক লেখক নিচ্ছেন কফির চুমুক। পাঠক লেখক প্রকাশকের আড্ডা আর মিলন মেলার রসদ জোগাতেই যেন আবুল খায়ের গ্রুপের আমা ক্যাফের আয়োজন। পাঠকরা কফি, হট চকলেট কিংবা মিল্ক শেকে চুমুক দিয়ে নিজেকে করে নিতে পারছেন চাঙ্গা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য 23 সদস্যের নারী ফুটবল দল ঘোষণা করেছে বাফুফে। জায়গা হয়নি পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা 18 ফুটবলারের। প্রাথমিক তালিকায় জায়গা হয়েছে সর্বশেষ সাফের স্কোয়াডে থাকা 8 জনের। ঘোষণা হয়নি অধিনায়কের নাম, তবে এ বিষয়ে কিছুই জানায়নি বাফুফে। গুঞ্জন আছে আফিদাকে নেতৃত্ব দেওয়া হতে পারে। সাফ অনূর্ধ্ব 16 টুর্নামেন্টের ফাইনালে ভারতের 3টি পেনাল্টি ঠেকিয়ে দেশের ফুটবলে হইচই ফেলা 17 বছর বয়সী গোলকিপার ইয়ারজান আছেন এই দলে। বাংলাদেশ দল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন 24 ফেব্রুয়ারি। সেখানে ম্যাচ দুটি হবে 26 ফেব্রুয়ারি ও 2রা মার্চ। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতি, নেই জঙ্গি হামলার আশঙ্কা। যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশ এখন অনেক উদ্যমী, সৃজনশীল। 21-এ পদক দেওয়ার অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে না দিয়ে দ্রুত নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। গুম হওয়া ব্যক্তির রোজারত স্ত্রীকে ধর্ষণ, সাবেক এএসপি আলেপের বিরুদ্ধে মিলেছে অভিযোগের প্রমাণ। 17 বছর পর চাকরি পাচ্ছেন বিসিএস এর নিয়োগ বঞ্চিতরা। বিতর্কিত নির্বাচনের 22 ডিসিকে বাধ্যতামূলক অবসর। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।